আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই ভালো আছেন। যদিও আমাদের দেশের বর্তমান যে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি, তাতে খুব একটা ভালো থাকার সুযোগ আসলে আমাদের কারো নেই। আজ আপনাদের সামনে হাজির হয়েছি রাজনীতির কিছু ভেতরের খবর এবং গভীর কিছু বিশ্লেষণ নিয়ে। আমরা ইতিহাসের এমন এক জটিল এবং অদ্ভুত সময় পার করছি, যা হয়তো গত কয়েক দশকে আমরা আসলে কখনো দেখিনি। 2026 সালের এই উত্তপ্ত সময়ে দাঁড়িয়ে চারপাশের এই রাজনৈতিক যে শোরগোল বা আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় চক্করভক্কর, সেটা দেখলে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমার নিজেরই কিন্তু মাঝে মাঝে অবাক লাগে। দেখুন, ক্ষমতার এই নিষ্ঠুর খেলায় কে যে কার মিত্র আর কে যে কার শত্রু বর্তমান সময়ে তা বোঝা কিন্তু বড়ই দায় হয়ে দাঁড়িয়েছে। শুরুতেই একটু পরিষ্কার করে নেওয়া ভালো, গত কিছুদিন ধরে আমাদের রাজনীতিতে যে অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারটি ছিল, সেটি কিন্তু এখন আর সেই অর্থে দৃশ্যপটে নেই বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নেই। তাদের সেই আগের মতো নিয়ন্ত্রণ নেই, নির্বাচন হয়েছে, চলে গেছে। এই সময়টাতে দেশি বিদেশি বিভিন্ন গুপ্ত শক্তি, ডিপ স্টেটের স্টেক হোল্ডাররা মিলে যে একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট আমাদের দেশের উপর চালিয়েছিল, তার ফলাফল কিন্তু আমরা এখন হারে হারে শতভাগ টের পাচ্ছি। দর্শক, আপনারা একটু পিছনের দিকে ফিরে তাকান। এই যে বিগত 15 বছর বা 17 বছর আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন আমরা হয়তো অনেক কিছুরই সমালোচনা করেছি, তাদের কাজের ভুল ত্রুটি নিয়ে কথাও কিন্তু বলেছি। কিন্তু একটা বিষয় আপনাকে অবশ্যই এখানে স্বীকার করতে হবে, সেই 15 বছরে দেশে একটা স্থিতিশীলতা ছিল, একটা চেইন অফ কমান্ড ছিল, উন্নয়ন এবং অর্থনীতির একটা ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি। কিন্তু ক্ষমতার সেই পালাবদলের পর এই যে বিপ্লব বা গণ অভ্যুত্থানের নামে যে পরিবর্তনটা আনা হলো, তার পরিণতিতে দেশটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই প্রশ্নটা আপনাদের কাছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যাওয়ার পর যারা ভেবেছিল রাতারাতি দেশটা একেবারে স্বর্গে পরিণত হয়ে যাবে, তারা আজ সবচেয়ে বেশি হতাশ। ডক্টর ইউনূসের ওই সময়টাতে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি স্তরে যেভাবে রদবদল করা হলো, আমি মনে করি তা ছিল রীতিমতো ভয়াবহ। আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া অসংখ্য দক্ষ কর্মকর্তা কর্মচারীকে স্রেফ রাজনৈতিক তকমা দিয়ে আলুর দোষ বা পেঁয়াজের দোষ ধরে চাকরিচ্যুত করা হলো। আর সেই শূন্যস্থানগুলোতে যাদের বসানো হলো, তাদের অনেকেই কিন্তু বিশাল অঙ্কের টাকার বিনিময়ে সেই চেয়ারগুলোতে বসেছেন। এই যে প্রশাসনে একটা চরম বিশৃঙ্খলা তৈরি করে দেওয়া হলো, এর দায়ভার কিন্তু সেই তথাকথিত সুশীল সমাজ কিংবা আমি যদি বলি অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে, তাহলে কিন্তু কোনোভাবে পাশ কাটানোর সুযোগ নেই। এবার একটু খেয়াল করুন আমাদের মূল রাজনৈতিক দলগুলোর দিকে, বিশেষ করে বিএনপির রাজনীতির যে কৌশলটা আমরা বর্তমান সময়ে দেখছি বা আগে দেখেছি, সেটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। ডক্টর ইউনূসের ওই সরকারের সময়ে বিএনপি কিন্তু কোনো ধরনের সরাসরি সংঘাতে যায়নি। তারা কি করেছে, তারা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করেছিল যেন তারা একেবারে ভাজা যে মাছ রয়েছে সে মাছ উল্টে খেতে জানে না। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো একটা ইনোসেন্ট ভাব ধরে তারা পুরো সময়টা কিন্তু পার করেছে। তারা কিন্তু ভেতরে ভেতরে ঠিকই গুটি সাজিয়েছে। যখন জাতীয় ঐক্যের কথা হচ্ছিল, নির্বাচন সংস্কার কমিশনের নানা বৈঠক হচ্ছিল, তখন তারা কিন্তু সব কিছুতেই একদম জি হুজুর জি হুজুর বলে সায় দিয়ে গেছে। তাদের সাথে জামাতে ইসলামী, এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের একটা অলিখিত চুক্তি বা সমঝোতাও কিন্তু ছিল। কথা ছিল রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানো হবে এবং একটা জাতীয় সরকার কিংবা ক্ষমতার ভারসাম্যমূলক একটা ব্যবস্থা
তৈরি করা হবে। কিন্তু দর্শক, এখানে চিত্রটা বদলে গেল। বিএনপি বাস্তবে কি করলো? বিএনপি কিন্তু তাদের সর্বোচ্চ অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে এই পুরো সময়টাতে সবাইকে বেকুব বানিয়ে ছেড়েছে। যখনই তারা বুঝতে পারলো যে মাঠ তাদের অনুকূলে, নির্বাচনে জিতে গেছে, ক্ষমতা তাদের হাতের মুঠোয়, তারা কিন্তু বেমালুম সেই সব প্রতিশ্রুতির কথা ভুলে গেল। এখন তারা সেই পুরনো একক ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই ফিরে যেতে চাইছে। এই কারণে কিন্তু আজ আপনি সংসদে বিরোধী দল হিসাবে জামাত বা এনসিপিকে এতটা সোচ্চার হতে দেখছেন। তারা এখন প্রকাশ্যে আঙুল তুলছে। দেখুন, এনসিপির একজন শীর্ষ নেতা তো কদিন আগে খুব আক্ষেপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে ছাত্রদের এই বিপ্লবকে, তাদের এই আত্মত্যাগকে ক্ষমতার ভাগাভাগির সমীকরণে অত্যন্ত সস্তায় বিক্রি করে দেওয়া হয়েছে। সত্যি কিন্তু তাই। আর যারা বড় বড় কথা বলছেন, তারা কিন্তু ক্ষমতার লোভে অন্ধ হয়ে নিজেদের মিত্রদের সাথেই চরম বেইমানি করছেন। দর্শক, এই যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, এর প্রভাবটা কিন্তু গিয়ে পড়ছে আমাদের অর্থনীতির একেবারে মূল জায়গাগুলোতে। আপনারা যদি ব্যাংকিং খাতের দিকে তাকান, তবে দেখবেন সেখানে রীতিমতো এক প্রকার হুড়ুলুট চলছে। বাংলাদেশের মতো একটা স্পর্শকাতর জায়গায় গভর্নর নিয়োগ বা অপসারণ নিয়ে যে ধরনের খেলাধুলা হয়, তার পেছনে কিন্তু কাজ করে বড় বড় কর্পোরেট হাউস আর ব্যবসায়ী সিন্ডিকেট। ধরুন, আহসান এইচ মনসুরের মতো কাউকে যখন কোনো একটি বিশেষ ব্যবসায়ী গ্রুপের স্বার্থে আনা হয় কিংবা সরিয়ে দেওয়া হয়, তখন কিন্তু শত শত কোটি টাকা লেনদেন হয়। আওয়ামী লীগের আমলে এসব যে একেবারে হতো না তা কিন্তু নয়, কিন্তু তখন একটা সিস্টেম ছিল, একটা লিমিট ছিল। আর এখন সবকিছু লন্ডভন্ড, কোনো কিছুতে মনে হচ্ছে যেন কোনো ধরনের লিমিট নেই, কোনো ধরনের বাধা নিষেধ নেই। এর পরিণতি আসলে কি হতে পারে? এর পরিণতি কিন্তু খুব একটা সুখকর হবে বলে মনে হচ্ছে না। কারণ ইতিহাসে এই ধরনের কার্যকলাপের যতগুলো উদাহরণ আমরা দেখেছি, আমাদের বাংলাদেশ থেকে শুরু করে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতির মঞ্চে, ফলাফল কিন্তু একটাই আমরা লক্ষ্য করেছি। যখন এ ধরনের কর্মকাণ্ড একটি রাষ্ট্রযন্ত্রের মধ্যে ব্যাপক হারে বৃদ্ধি পায়, তখন সেই রাষ্ট্রের উন্নতি সাধিত হয় না, বরঞ্চ অবনতি হতে থাকে। এবং অবনতির সর্বশেষ পর্যায়ে গৃহযুদ্ধ, ধ্বংস, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অস্থিতিশীলতা এবং সর্বশেষ একটি স্থিতিশীল সরকারের ভারসাম্যহীনতা এবং তাদের অসময়ে পতন। এবং একটি সরকারের পতন মানেই কিন্তু রাজনীতির নতুন মেরুকরণ। আর রাজনীতির নতুন মেরুকরণে গিয়ে একটি দেশ পুনরায় আবারও গড়ে তুলতে অনেক সময় লাগে, যেটি বর্তমান সময়ে বিএনপি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে। যেটি না জনগণের জন্য কল্যাণকর, না রাষ্ট্রের জন্য কল্যাণকর, না সেই নতুন ব্যবস্থা, কাঠামো কিংবা সরকার যাই বলি না কেন সেটার জন্য কোনো ধরনের কল্যাণকর। দেখুন, কল্যাণ নিয়ে এখন কেউ চিন্তা করছে না। 17 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা একদল ক্ষুধার্ত মানুষের লোভের জিহ্বা এতটা প্রসারিত হয়েছে যে তারা পুরো দেশটাকে যেন বর্তমান সময়ে গিলে খেতে চাইছে। ইসলামী ব্যাংকগুলো, বিশেষ করে এস আলম গ্রুপের অধীনে থাকা ব্যাংকগুলোকে নিয়ে যে সম্মিলিত একটা প্ল্যাটফর্ম করার কথা হলো, সেখানে যে কত হাজার কোটি টাকার ডিল হয়েছে তার সঠিক তথ্য জানলে সাধারণ মানুষের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। যারা এসব ডিল করেছে, যারা বিনিয়োগ করেছে, আর যারা নতুন করে সিন্ডিকেট করে টাকা হাতানোর ধান্দায় আছে, তাদের মধ্যকার এই স্বার্থের সংঘাত কিন্তু যে কোনো সময় রাজপথে, আমি মনে করি, খুনোখুনির রূপ নিতে পারে। শুধুই কি ব্যাংক, রাষ্ট্রের প্রতিটি নিয়োগে এখন চলছে নজিরবিহীন বাণিজ্য। পুলিশের পোস্টিং, সিভিল সার্ভিস, এমনকি শোনা যায় একজন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হওয়ার জন্য নাকি 10 থেকে
20 কোটি টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। ভাবা যায় এগুলা? এটা আমি বলছি না, একজন মহিলা নেত্রী নিজেই প্রকাশ্যে মিডিয়ায় এই ক্ষোভ প্রকাশ করেছেন। এই আন্ডারওয়ার্ল্ডের যে অর্থনীতি, কারওয়ান বাজারের যে চাঁদাবাজি, সায়দাবাদের চাঁদা, গাবতলীর বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ, এইসব জায়গা থেকে প্রতিদিন যে হাজার হাজার কোটি টাকা কালেকশন হয়, সেটা কিন্তু একেবারে পুলিশের নিচুতলা থেকে শুরু করে উপরতলায় রাজনৈতিক নেতা পর্যন্ত সবার পকেটেই খুব সুন্দরভাবে পৌঁছে যাচ্ছে। দর্শক, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তাদের একটা নির্দিষ্ট সিন্ডিকেট ছিল, তারা সেটা নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন সেই সাম্রাজ্যটা দখল করার জন্য এই নতুন শক্তগুলোর মধ্যে যে কামড়াকামড়ি আসলে শুরু হয়েছে, তা কিন্তু সাধারণ মানুষের জীবনকে একেবারে সম্পূর্ণরূপে অতিষ্ঠ করে তুলেছে। দেখুন সুপ্রিয় দর্শক, সবথেকে ভয়ের জায়গা কিন্তু আমাদের অর্থনীতি বা রাজনীতি নয়। সবচেয়ে ভয়ঙ্কর পতনটা হয়েছে আমাদের সামাজিক এবং আদর্শিক জায়গায়। এই যে উগ্রবাদী একটা শক্তির উত্থান আমরা দেখলাম, তারা ক্ষমতার স্বাদ পেয়ে আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক চেতনার উপর যেভাবে হামলে পড়েছে, তা কিন্তু চরম অশনি সংকেত। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে যে বিষয়গুলো আমরা কখনো চিন্তা করতে পারতাম না, আজ কিন্তু সেগুলোই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। দেশের আনাচে কানাচে কি ঘটছে? আনাচে কানাচে মাজার ভাঙা হচ্ছে, ধর্মের নামে বাউলদের উপর হামলা করা হচ্ছে, বাউল সম্রাটদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে, নিরীহ পীর ফকিরদের খুন করা হচ্ছে, এমনকি রাস্তার একটা অবলা প্রাণীকেও তারা ছাড়ছে না। কুকুরের পা ভেঙে কুমিরের সামনে ফেলে দেওয়ার মতো পৈশাচিক আনন্দ বর্তমান সময় তারা উপভোগ করছে। এই যে একটা রাক্ষসের প্রবৃত্তি, এই যে হিংস্রতা, এটা কি কোনো সুস্থ রাজনৈতিক পরিবেশের লক্ষণ হতে পারে বা সুস্থ সমাজের লক্ষণ হতে পারে? আমরা আন্তর্জাতিক রাজনীতিতে অনেক কনফ্লিক্ট দেখি, আমেরিকা ইরানের উত্তেজনা দেখি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখি, কিন্তু আমাদের এই ছোট্ট বদ্বীপের ভেতরের রাজনৈতিক স্বার্থান্বেষী মহলগুলো ক্ষমতার জন্য যে একটা নিষ্ঠুর হতে পারে, তা ভাবলেও কিন্তু শিউরে উঠতে হয়। তারা কোনো অংশেই কিন্তু ওই আন্তর্জাতিক যুদ্ধবাজদের চেয়ে কম পাগল নয়। আমাদের সমাজে ক্ষমতাধরদের কাছে নারীদের যেভাবে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, বড় বড় পদ বাগিয়ে নেয়ার জন্য যেভাবে নোংরা খেলা চলছে, তা কিন্তু আমি মনে করি যে কোনো সভ্য সমাজকে হার মানায়। দেখুন সুপ্রিয় দর্শক, এর ফলাফল কিন্তু ভালো নয়। এর ফলাফল একটা দিকে ইঙ্গিত করছে, আর সেটা হচ্ছে একটি সমাজের পতন, একটি রাষ্ট্রের পতন, একটি নির্দিষ্ট শ্রেণী বা একটি নির্দিষ্ট গোষ্ঠীর পতন। এবং সেই পতনটা এমন রূপে হবে বা সেই পতনটা ধীরে ধীরে এমনভাবে ধেয়ে আসছে, যার আঘাতে সেই গোষ্ঠী, সেই শ্রেণী, সেই সমাজ, সেই রাষ্ট্রযন্ত্রের কোনো অস্তিত্ব হয়তোবা ওদের ভবিষ্যতে কোনোভাবেই আর খুঁজে পাওয়া যাবে না। এই যে পতন ঘনিয়ে আসার অশনি সংকেত, এগুলো কিন্তু আমরা বহু আগে থেকে টের পাচ্ছি। আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে, আমাদের দেশের জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আমাদের কর্তাধর্তাদের জানানোর চেষ্টা করছি। কিন্তু কে শুনে কার কথা? কেউ ব্যস্ত শত শত নামে বেনামে কার্ড মানুষকে উপহার দিতে, কেউ ব্যস্ত বিভিন্ন ধরনের পার্লামেন্টারি সমস্যা সমাধান করতে, আবার কেউ বা ব্যস্ত কিভাবে রাজনীতির মাঠে জোর জাবস্তি বা শক্তি খাটিয়ে ফিরে আসা যায় সেই বিষয় নিয়ে। এখানে আমি কোনো রাজনৈতিক দলকে কিন্তু ছাড় দেইনি। সরকার দল, বর্তমান সংসদের বিরোধী দল, এমনকি মাঠের বাইরে থাকা আওয়ামী লীগের কথাও উল্লেখ করেছি। কিন্তু এই সব কিছুর আড়ালে পৃষ্ঠ হচ্ছে আমরা সাধারণ জনগণ, পৃষ্ঠ হচ্ছে আমাদের এই শান্তিপূর্ণ দেশের শান্তি এবং স্থিতিশীলতা। পরিশেষে একটা কথাই বলতে চাই,
সবার আগে দেশ এবং দেশের সাথে দেশের জনগণ, দেশের জনগণের স্বার্থে কাজ করা, দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করা প্রত্যেকটি সরকার, প্রত্যেকটি বিরোধী দল, প্রত্যেকটি রাষ্ট্রযন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজের যে অবক্ষয় সেটা রোধ করা এবং সমাজকে পুনর্গঠন করা সেই রাষ্ট্রযন্ত্র এবং সরকারের নীতি নির্ধারকদের সবথেকে গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব। যে বিশৃঙ্খলাগুলো দেখা দিচ্ছে, যে বাণিজ্যগুলো হচ্ছে, যে দুর্নীতিগুলো হচ্ছে, এরকম দুর্নীতি বিগত সরকারের আমলেও ঘটেছে। ফলে তারা কিন্তু একদম তাদের মান ইজ্জত খুইয়ে আজকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ভিন্ন দেশে। বাংলাদেশে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, এটা কিন্তু বাংলাদেশের কোনো সাধারণ জনগণ চায় না। তাই উচিত এই সব কিছু বন্ধ করে দিয়ে একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা, যেই নিয়মতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশের সাধারণ জনগণ ভালো থাকবে, দেশের মানুষজন ভালো থাকবে, দেশে শান্তি বিরাজমান থাকবে। এবং এই যে এতগুলো কাজের কথা বললাম, কুকর্মের কথা বললাম, এগুলোও নিয়ন্ত্রণে থাকবে। দিন শেষে দেশে কেউ নিরপরাধ মানুষ বিনা কারণে হেনস্থার শিকার হবে না, কেউ খুন হবে না, এই প্রত্যাশা কামনা করছি এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেশের জনগণের এই প্রত্যাশাটুকু কমপক্ষে পূরণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে মন্তব্য রয়েছে সেটা ভালো হোক কিংবা খারাপ হোক, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।